আয়ুষকে সম্পূর্ণরূপে একা করে দেওয়ার জন্য এবার শঙ্করকে দিয়ে শঙ্করের মাথার দিব্যি দিয়ে এবার আয়ুষের জীবন থেকে চিরকালের জন্য কুসুমকে সরিয়ে ফেলার ব্যবস্থা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর টেনে হিচড়ে কুসুমকে যখন কিনা বাড়িতে নিয়ে যায় এবং তার পরবর্তীতে যখন বলতে থাকে যে তুই যদি তোর বাবাকে সুস্থ সবল দেখতে চাস তাহলে কোনো দিনও আর তুই আয়ুষ বাবার বিয়ের কোনো অনুষ্ঠানে তুই সেখানে উপস্থিত থাকবি না কুসুম, আমি তোকে বলে দিচ্ছি। এবং সেটা যে আমি শুধুমাত্র তোকে মুখে বলছি এবং তোকে হুঁশিয়ার করে দেওয়ার জন্য বলছি সেরকমটা নয়, আমি তোকে আমার মাথার দিব্যি দিচ্ছি। তুই যদি কোনোভাবে আয়ুষ বাবার কোনো অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হস তাহলে তুই আমার মোড়া মুখ দেখবি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে বাবা, কে না কে এসে তোমার কাছে আমার সম্পর্কে 4টে নিন্দে কথা বললো এবং সেইটার উপরে তুমি বিশ্বাস করে তুমি রীতিমতো তোমার শিক্ষাকে সন্দেহ করতে শুরু করে দিলে। তোমার সত্যি মনে হয় যে ছোটো সাহেবের সঙ্গে আমি এরকম কোনো সম্পর্কে লিপ্ত হতে পারি? ঠিক সেই মুহূর্তে যখন আমি শঙ্কর বলতে থাকে যে শুধু যে মেঘা ম্যাডাম বলেছে এই কথাটা সেরকমটা তো নয়, ছোটো ম্যাডামও আমাকে বারবার করে বলেছে যে এই সমস্ত কিছু সম্পর্কে তুই যদি একবার জড়িয়ে যাস তাহলে তোর কোনো মতে ভালো করে বিয়ে হতে পারে না। এবং তুই কিসের স্বপ্ন দেখছিস বলতো? তুই আকাশ কুসুম স্বপ্ন দেখা বন্ধ করে এবার কুসুম। তুই কোনো মতেই কিন্তু ওই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার যোগ্য নয় এবং তুই ওই বাড়ির বউ হওয়ার স্বপ্ন যদি বনে থাকিস তাহলে আমি বলবো যে তুই রীতিমতো জেগে জেগে স্বপ্ন দেখছিস, এছাড়া কোনো কিছু না। তোর এই আশার গল্প এই সমস্ত কিছু কোনোদিনও পূরণ হবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা, আমি তো কোনোদিনও সেই সমস্ত কিছু আশাও করিনি। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে তাহলে তুই আয়ুষ বাবাকে জড়িয়ে ধরে কী করছিলিস বল? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে বাবা, সেই রীতিমতো আমাকে সান্ত্বনা দিচ্ছিল কারণ আমার মনটা খারাপ ছিল, এছাড়া কোনো কিছু না। আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থেকে আর বেশি কোনো কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে আমি তোকে বারণ করেছি, তার মানে বারণ করেছি, তুই কোনো মতে আয়ুষ বাবার ধারে কাছেও ঘেসবি না কুসুম। সমস্ত কাজ করে দিয়ে তুই সেখান থেকে বেরিয়ে আসবি এবং অনুষ্ঠানের সময় আমি তোকে উপস্থিত দেখতে চাই না সেখানে। ঠিক সেই মুহূর্তে অবশেষে এঙ্গেজমেন্টের ইভেন্ট শুরু হয়ে যাওয়া মাত্র সেখানে যখন কিনা আয়ুষ তৈরি হয়ে অবশেষে ঈশান আয়ুষকে ডাকার জন্য উপরে চলে আসে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম কোথায় রে? ঈশান, আমি সেই কখন থেকে কুসুমকে খুঁজে চলেছি। অন্যদিকে ঈশান বলতে থাকে যে কেন রে ভাইরা, তুই কি ওকে চোখে হারাচ্ছিস? বলতো আমি তো তাই দেখতে পাচ্ছি সকাল থেকে তোর মধ্যকার এই অস্থিরতাটা দেখে তো এবার আমি টেনশনে পড়ে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে যে তুই হয়তো মেঘাকে এই রিংই পড়াবি না যদি জাদুঘর সেখানে উপস্থিত না থাকে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে অফকোর্স সেরকমটাই তো হবে, ও আমার খুব কাছের বন্ধু এবং প্রিয় বন্ধু এবং সে আমার ইভেন্টে উপস্থিত থাকবে না, সেটা কী করে হতে পারে? অন্যদিকে ঈশান বলতে থাকে যে শুধু কি ও তোর ভালো বন্ধু নাকি ওর তোর ভালোবাসা মানুষ হয়ে উঠেছে যে যার কারণে কিনা ওকে ছাড়া তুই কোনো কিছু ভাবতে পারছিস না? দেখ ভাই, দেখ এঙ্গেজমেন্টে কমপ্লিট করার আগে তুই একবার অন্তত নিজের মনকে প্রশ্ন করে দেখতো যে জাদুঘর তোর জীবনে কী আসলে মাইনে রাখে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে আয়ুষ সেই কথাটা এড়িয়ে গিয়ে নিচে চলে আসে এবং সেখানে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে নাও আয়ুষ, এবার তুমি মেঘার হাতে রিংটা পরিয়ে দাও। অন্যদিকে আয়ুষ যখন কিনা এঙ্গেজমেন্টে কমপ্লিট না করেই সেটাকে স্থগিত রেখে মেঘাকে অপেক্ষাকৃত রেখে যখন কিনা সেখান থেকে দৌড়ে গিয়ে শঙ্করের বাড়িতে গিয়ে পৌঁছয় এবং বলতে থাকে যে কুসুম, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ এবং তুমি আমার এঙ্গেজমেন্ট পার্টিতে হাজির হচ্ছ ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আমি এঙ্গেজমেন্ট করবো না এবং তোমাকে কে কী বলেছে সেটা আমি জানতে চাই। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি চলে যান, আমাকে বাবা দিব্যি দিয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।